হাই ফ্রেন্ডস, আমি সৌমদী মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। আজকে প্রায় 5,000 জন পরীক্ষা দিয়েছেন, তো তার উত্তরপত্র আমি এখন ইউটিউবে আপলোড করে দেবো। তো সবাই কে কত নাম্বার পেয়েছেন ইউটিউবে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। তো এইভাবে কিন্তু পরীক্ষার প্রশ্ন হবে, এক দুটো ঘোড়া থাকবে। তো মোটামুটি কাট অফ কিন্তু একটু হাই উঠতে পারে। ওকে, তো কাট অফ কবে কত উঠতে পারে সেটা পরে আলোচনা করব। তো আপাতত আমি আজকে প্রাচীন মধ্যযুগ শেষ করেছি, টেক্সট শেষ করেছি, আর আজকে এই ভিডিও দিচ্ছি। মোট আজকে 3টা ভিডিও দিলাম, আর আধুনিক যুগ আগে শেষ করেছি। কালকে বলেছিলাম যে অনুবাদ অনুষঙ্গ দেবো, তবে কালকে সকাল সকাল সবাইকে 10টা-11টার মধ্যে পৌঁছাতে হবে। কালকে কোনো ভিডিও দেবো না। কালকে আমি সেই এমএসসি পরীক্ষার আগে একটা মানে 3টা ভিডিও দিয়েছিলাম। মোট 150টা প্রশ্ন ছিল। 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, হয়তো হয়তো হার্ডলি 1.5 ঘন্টা লাগতে পারে। সেখান থেকে কিন্তু পুরো একটা বাদে, সে 9-10 হোক 11-12 হোক, একটা বাদে সব কমন এসেছিলো। আমি চেষ্টা করছিলাম যে কালকে নতুন ভিডিও দেওয়ার, কারণ পুরোনো ভিডিও তো আমার বইতেই আছে বা আমার আগের চ্যানেলগুলোতে আছে, আগের ভিডিওগুলোতে আছে। কিন্তু আমি দেখতে পেলাম এখন যদি নতুন ভিডিও দিই আপনারা অনেকে নেগেটিভ হয়ে যাবেন, তখন ভাববেন যে এইসব প্রশ্ন জীবনে পড়িনি, হ্যাঁ, তখন নেগেটিভ হয়ে যাবেন। সেই জন্য আমি, যাতে আপনারা পজিটিভ থাকেন, যাতে কমন পান, পুরো সমগ্র অনুবাদ সংঘ থেকে মাত্র 150টা প্রশ্ন আমি দিয়েছিলাম, পাশে তথ্য দিয়েছিলাম। তো সেইগুলো কিন্তু আমি কালকে আমার হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, বা ফেসবুক গ্রুপে দিয়ে দেবো। 150টা বাচ্চাকৃত এমসিকিউ, ওর মধ্যে কিন্তু 9-10 হোক 11-12 হোক, এমএসসি পরীক্ষায় একটা বাদে সব কমন এসেছিলো। তো আশা করি কমন আসতে পারে যদি আপডেট না করে। তো ওইগুলো অবশ্যই ফলো করবেন, আর নতুন কিছু ভিডিও নয়, পুরো করে দেবো 3টা ভিডিও, সবাই ওটাই ফলো করবেন। কালকে 1.5 ঘন্টা কষ্ট করে, যে গাড়িতে থাকুন বা যেখানে থাকুন, ওটা দেখবেন। কালকে ওটা দেখে পরীক্ষা দিয়ে যাবেন, দেখবেন অনেক কিছু মনে থাকবে আর অনেক কিছু কমন পেয়ে যাবেন। ঠিক আছে? আর সর্বোপরি দেখুন আজকে কত নম্বর কে পাবেন, মিলিয়ে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমাদের ফেসবুক গ্রুপ বাংলা অল ইন ওয়ান, ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান, টেলিগ্রাম চ্যানেল বাংলা সাহিত্যিক চৈতমলা এবং বাংলা অল ইন ওয়ান। আমি প্রথম দুটো মক টেস্ট আমি ইউটিউবে আপলোড করেছিলাম সবার জন্য। 3 নম্বর 4 নম্বর মক টেস্ট আমি আপলোড করিনি আমার পেট ব্যাচ ছাত্রদের জন্য। আর 5 নম্বর মক টেস্ট আজকে আবার আমি আপলোড করব, সবাই উত্তরটা মিলে নেবেন। ওকে, তো দেখুন আজকের ফার্স্ট প্রশ্ন, বাংলা বর্ণমালায় পার্শ্বিক ব্যঞ্জন কোনটি? বাংলা বর্ণমালায় পার্শ্বিক ব্যঞ্জন হলো অপশন গ, উত্তর হচ্ছে ল। ওকে, তারপর দেখুন 2 নম্বর প্রশ্ন, বিপ্রকর্ষ শব্দটির অর্থ কী? বিপ্রকর্ষ শব্দটির অর্থ হলো অপশন ক, দূরবর্তী হওয়া। যারা অপশন ক করেছেন একদম সঠিক অ্যান্সার দিয়েছেন। তারপর দেখুন 3 নম্বর প্রশ্ন, বিবাহ থেকে বিবাহ ধ্বনি পরিবর্তনের কোন রীতির উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, মহাপ্রাণী ভবন। দেখুন, আমরা কি জানি যে শব্দমধ্যস্থ কোনো মহাপ্রাণ ব্যঞ্জনের প্রভাবে যদি কোনো অল্পপ্রাণ ব্যঞ্জন মহাপ্রাণ ব্যঞ্জনে রূপান্তরিত হয়, তাহলে তাকে বলে মহাপ্রাণী ভবন। এটুকু সবাই জানেন যে বর্গের প্রথম ও তৃতীয় ব্যঞ্জন হলো অল্পপ্রাণ ব্যঞ্জন, আর দ্বিতীয় ও চতুর্থ হলো এবং হ হলো মহাপ্রাণ ব্যঞ্জন। যেমন প বর্গের প, ফ, ব, ভ, ম, এইগুলো আর কি। ঠিক আছে, দেখুন এখানে কি হয়েছে, এখানে হ হচ্ছে মহাপ্রাণ ব্যঞ্জন, তো হ এর প্রভাবে ব হচ্ছে কি, ব হচ্ছে অল্পপ্রাণ ব্যঞ্জন, হ এর প্রভাবে ব ভতে রূপান্তরিত হয়েছে, মানে মহাপ্রাণ ব্যঞ্জনে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, তো এই জন্য এটা হচ্ছে অপশন খ, মহাপ্রাণী ভবন। যারা অপশন খ করেছেন 1 নাম্বার পেয়ে গেলেন। তাহলে দেখুন 4 নম্বর প্রশ্ন, বাতাবি, এটা বাটা ভিয়া থেকে এসছে, কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে অপশন ঘ, জবদ্বীপীয় শব্দ। 5 নম্বর প্রশ্ন, বিহগ কোন সমাসের উদাহরণ? সে বিহগ বলুক, বিহঙ্গ বলুক বা বিহঙ্গম বলুক, কি হবে? উত্তর হবে অপশন ক, উপপদ তৎপুরুষ সমাস। ব্যাস বাক্য কি হবে? বিহা অসে মানে আকাশে, বিহা অসে মানে আকাশে গমন করেন যে, তাকে বলে বিহগ বা বিহঙ্গ বা বিহঙ্গম। এটা উপপদ তৎপুরুষ সমাস, অপশন ক। যারা করেছেন সঠিক অ্যান্সার দিয়েছেন। 6 নম্বর প্রশ্ন, কৃতবিদ্যা কোন সমাসের উদাহরণ? ওকে, তো কৃতবিদ্যা উত্তর হচ্ছে অপশন ক, সমানাধিকরণ বহুব্রী সমাসের উদাহরণ। ওকে, কি হবে এটা? ব্যাস বাক্য, কৃত হয়েছে বিদ্যাজার, কৃত হয়েছে বিদ্যাজার। অপশন ক, সমানাধিকরণ বহুব্রী সমাস যারা করেছেন 1 নাম্বার পেয়ে গেলেন। 7 নম্বর প্রশ্ন দেখুন, সন্ধি বিচ্ছেদ দ্রাবক
উত্তর হচ্ছে অপশন ঘ, দ্রৌযুক্ত অক। যারা অপশন ঘ করেছেন দ্রৌযুক্ত অক, তারা 1 নাম্বার পেয়ে যাবেন। তারপর দেখুন 8 নম্বর প্রশ্ন, পিতৃযুক্ত অনুমতি সমান কি হবে? উত্তর হবে অপশন গ, পিতৃনুমতি। পিতৃযুক্ত অনুমতি সমান পিতৃনুমতি, মাতৃযুক্ত অনুমতি সমান মাতৃনুমতি। ঠিক আছে, অপশন ঘ যারা করেছেন একদম সঠিক অ্যান্সার দিয়েছেন। তাহলে দেখুন 9 নম্বর প্রশ্ন, হরিণের ভয়ে বাঘ প্রাণপণে দৌড়াচ্ছে, বাক্যটিতে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? সবাই পারবেন যে বাঘের ভয়ে হরিণ ভয়ে দৌড়ায়। এখানে কি বলছে যে হরিণের ভয়ে বাঘ প্রাণপণে দৌড়াচ্ছে, সেটা কি কখনো হতে পারে? কখনো দেখেছেন? দেখেননি। তাহলে কি হবে এটা? এটা উত্তর হচ্ছে অপশন খ, যোগ্যতা। যোগ্যতা শর্ত লঙ্ঘিত হয়েছে। তাহলে দেখুন 10 নম্বর প্রশ্ন, একদম ইজি। কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় ফাউন্টেন পেন, কোন বাক্যের উদাহরণ? উত্তর হচ্ছে দেখুন অপশন ক, সরল বাক্যের উদাহরণ। অ্যাকচুয়ালি প্রশ্নগুলো করার আগে সকালে একজন কমেন্ট করেছিল আমারই ছাত্রী পেট ব্যাচের, যে স্যার আজকে এমন একটা প্রশ্ন করুন যে 60-60 যেন সবাই পায়। আমি বললাম যে অবশ্যই চেষ্টা করবো, কারণ 60-60 না পাক যেন 55+, 57+ সবাই স্কোর করতে পারে। তখন তো আমার ব্যাকরণটা করা হয়ে গেছে, তারপর কমেন্টটা দেখেছি আমি, তো আমি একটু আধটু ঘুরিয়েছি। চেষ্টা করলে অনেকটা ঘুরাতে পারতাম, কিন্তু আমি বেশি ঘুরাইনি, কারণ পরীক্ষার আগের দিন কেউ নেগেটিভ হোক আমি চাই না, আমি মন থেকে চাই সবাই পাস করুক। তাই জন্য বলছি যে যেন 55+ সবাই স্কোর করতে পারে, 57+ সবাই স্কোর করতে পারে, সেই জন্য মোটামুটি সহজ প্রশ্ন করেছি। তারপর দেখুন 11 নম্বর প্রশ্ন, এটা একটু জটিল। বাবু আমাকে 1 টাকা দিন, কোন কারকের উদাহরণ? তো অনেকেই আমাকে তলায় দাগ আছে, তো অনেকেই এটা করেছেন, আমি জানি কর্মকারক করেছেন। হ্যাঁ, কারণ কাকেতে প্রশ্ন করলে কর্মকারকই ছোটোবেলার নিয়ম, সবাই এটাই করেছেন। ঠিক আছে, কিন্তু এটা তো ভুল, কর্মকারক হবে না। কি হবে? উত্তর হবে অপশন ঘ, নিমিত্ত কারক। এবার বলবেন যে কেন হবে? এমন এক ব্যাপার আছে, আমি 3টা উদাহরণ দিচ্ছি, যাদের ক্রিয়াপদকে কর্মকারকের কাকে দিয়ে প্রশ্ন করলে চিহ্নিত উত্তরগুলি পাওয়া যায় এবং কে বিভক্তি প্রয়োগ করলেও বাক্য সঠিক থাকে, অথচ সেগুলি নিমিত্ত কারক হবে। মানে কর্মকারকের কে হলেও সেটা কিন্তু নিমিত্ত কারক হবে 3টা। তাই আমি বলবো প্রশ্ন করা কিংবা নিজস্ব বিভক্তি প্রয়োগ করার পরেও বাক্যের অর্থ উপলব্ধি করতে হবে। সেই অর্থ উপলব্ধি করা কিন্তু একান্ত আবশ্যক, নতুবা কিন্তু ভুল হতে পারে। যেমন অন্ধজনে দেহ আলো, অনেকে বলে কর্মকারক, এটা সবাই জানো। অন্ধজনে এটা কিন্তু নিমিত্ত কারক হবে, অন্ধজনের নিমিত্ত দেহ আলো। সকল কন্যাকে অলংকার দিয়েছে, কন্যার জন্যে অলংকার দিয়েছে, এটাও কিন্তু নিমিত্ত কারক, কর্মকারক নয়। আর বাবু আমাকে 1 টাকা দিন, আমার জন্য 1 টাকা দিন, ঠিক আছে, এটা কিন্তু কর্মকারক হবে না, অপশন ঘ নিমিত্ত কারক। জানি এটা ভুল করেছেন, তবে একদম তো গুগলে দিতেই হবে, এই 3টা কিন্তু নিমিত্ত কারক। ঠিক আছে, অপশন ঘ যারা করেছেন একদম সঠিক অ্যান্সার দিয়েছেন। 12 নম্বর প্রশ্ন একদম সহজ দিয়েছি, এ মাজনে দাঁত মাজা যায় না, কোন কাকের উদাহরণ? মাজনের তলায় দাগ, সবাই পারবেন। অপশন গ, সমধাতুজকরণ। ঠিক আছে, অপশন গ হবে সমধাতুজকরণ। এটা মাছ ধাতু থেকে এসছে, ময়াকার বর্গীয় যে হসন্ত, মাছ ধাতু থেকে এসছে, তাই এটা হচ্ছে সমধাতুজকরণ। ঠিক আছে, যারা অপশন গ করেছেন একদম সঠিক অ্যান্সার দিয়েছেন। তারপর দেখুন 13 নম্বর প্রশ্ন, দুঃখ কষ্ট নিয়ে দিব্যি বেঁচে আছি, কোন প্রকার বিশেষের উদাহরণ? দুঃখ কষ্টর তলায় দাগ। ওকে, তো এটা অনেকেই করেছেন, এটা এমন কিছু কঠিন প্রশ্ন নয়। ওকে, এটা কি হবে? হবে অপশন গ, অবস্থাবাচক বিশেষ্য। অপশন গ হবে অবস্থাবাচক বিশেষ্য। অনেকে একটু আদ্র ওই ভাববাচকের দিকে চলে যাচ্ছে, কিন্তু না, এটা হচ্ছে একটি বিশেষ অবস্থা বোঝায়। যে বিশেষ্য পদের দ্বারা প্রাণী বা বস্তুর বিশেষ অবস্থা বা পর্যায়ে বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষ্য বলে। তো দুঃখ কষ্ট একটা বিশেষ অবস্থা, হ্যাঁ, তাই জন্য এটা অপশন গ অবস্থাবাচক বিশেষ্য হবে। 14 নম্বর প্রশ্ন, 25শে বৈশাখ রবীন্দ্র জন্মজয়ন্তী, কোন প্রকার বিশেষণের উদাহরণ? যারা ভাষাশাস্ত্রী তারা কিন্তু একদম ঠিক করবে, আর যারা একটু ব্যাকরণ ভয় পায় তারা ভুল করবে। 25-এর তলায় দাগ, আমি অ্যাকচুয়ালি সহজ প্রশ্ন করেছি, যারা ভাষাশাস্ত্রী তারা কিন্তু 57-58 পেয়ে যাবে, যারা একটু ব্যাকরণ দুর্বল তারা ভুল করবে। 25শে বৈশাখ রবীন্দ্র জন্মজয়ন্তী, অনেকে হয়তো অপশন গ করেছো, সংখ্যাবাচক করেছো, না, উত্তর হবে অপশন ঘ, পূরণবাচক বিশেষণ। ঠিক আছে, যারা অপশন ঘ করেছো পূরণবাচক বিশেষণ, তারা একদম সঠিক অ্যান্সার দিয়েছো। ওকে, ভালো করে বুঝুন, তার পার্থক্য আছে, এবার সময় লেগে যাবে বোঝাতে। যে বিশেষণ পদ বিশেষের কোনো নির্দিষ্ট ক্রম বা স্থান প্রকাশ করে তাকে পূর্ণবাচক বিশেষণ বলে। যেমন ওরে নবমী নিশি না হইরে অবসান, নবমীর তলায় দাগ,
25শে বৈশাখ রবি জন্মজয়ন্তী, 25 তলায় দাগ। 3রা জুন গৌরীর বিয়ে হবে, 3রার তলায় দাগ। সিনজি তার প্রথম কন্যা, প্রথমার তলায় দাগ। দেখো প্রদত্ত বাক্যগুলিতে কিন্তু নবমী, 25শে, প্রথমা, 3রা এই বিষয়গুলি যথাক্রমে হ্যাঁ কিন্তু নিশি, বৈশাখ, কন্যা, জুন বিশেষ্য পদগুলির নির্দিষ্ট ক্রম বা স্থান বোঝাচ্ছে। ওকে, সেই ক্রম বা স্থান বোঝালে কিন্তু এটা পুনর্বাচক বা ক্রমবাচক বিশেষণ। পুনর্বাচক বিশেষণের অপর নাম হচ্ছে ক্রমবাচক বিশেষণ। এটা কিন্তু হবে না, মানে কি হবে না, সংখ্যাবাচক হবে না, পুনর্বাচক বিশেষণ হবে। ঠিক আছে, অনেক উদাহরণ আছে, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যেমন দশরথের 2 পুত্র বনবাসে গেলেন, যদি 2-এর তলায় দাগ থাকে তাহলে কিন্তু এটা হবে সংখ্যাবাচক বিশেষণ। আর যদি আমরা দশরথের দ্বিতীয় পুত্র বনবাসে গেলেন, তখন কিন্তু দ্বিতীয় বিশেষণটি পুত্রের সমষ্টি বোঝাচ্ছে না, এটি একটি নির্দিষ্ট পুত্রকে বোঝাচ্ছে, তাই এটি হচ্ছে পুনর্বাচক বিশেষণ। এই জন্য 25শে বৈশাখ রবি জন্মজয়ন্তী সংখ্যাবাচক হবে না, এটা হবে অপশন ঘ, পুনর্বাচক বিশেষণ। যেটা ঘ করেছেন একদম সঠিক অ্যান্সার দিয়েছেন। 15 নম্বর প্রশ্ন, সবাই জানেন আমার সঙ্গে আসা হোক কোন বাচ্চার উদাহরণ? সবাই পারবেন, উত্তর হচ্ছে অপশন গ, ভাব বাচ্চার উদাহরণ। 16 নম্বর প্রশ্ন, দরজা খুললো কোন বাচ্চার উদাহরণ? এটাও সবাই পারবেন, দরজা খুললো, মেলা ভাঙলো, জল পড়লো, হ্যাঁ যা খুশি, এগুলো একদম ইজি। ডক্টর সুদীপা চট্টোপাধ্যায় 2টো উদাহরণ দিয়েছেন, আর বামন চক্রবর্তী অনেক উদাহরণ দিয়েছেন। ঠিক আছে, তো এগুলো সব কি হবে? এগুলো সব হবে অপশন ঘ, কর্মকর্তৃবাচ্য। বাচ্য সহজ দিয়েছি, দরজা খুললো কর্মকর্তৃবাচ্য। তাহলে দেখুন 17 নম্বর প্রশ্ন, প্রত্যয় ধীবর, উত্তর হচ্ছে অপশন ঘ, ধা ধাতুযুক্ত বরজ বা বর। অ্যাকচুয়ালি বামন চক্রবর্তীর মধ্যে বর আছে, কিন্তু অ্যাকচুয়ালি বরজ, বরজ থেকে বরটা এসছে। ঠিক আছে, তো বরজ থেকে বর এসছে, এটা কোনো মানে সমস্যাই নেই। এটা হচ্ছে বরও থাকতে পারে পরীক্ষায়, আমি অ্যাকচুয়ালি বরই থাকবে। এবার আমি যেহেতু সবাই ব্যাকেটে ব্যাকেটে দিয়েছি, আসল ধাতুর নাম দিয়েছি, সেই জন্য বরজ করেছি। অ্যাকচুয়ালি বরজ থেকে কিন্তু বরটা এসছে। ওকে, যেমন নস্বর, নসযুক্ত বর বা বরজ, যাই খুশি করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এটা কী হবে? প্রত্যয় ধীবর, ধা ধাতু যুক্ত বরজ বা বর। এবার অনেকে ধি বা ধিটি করে দেয়, এগুলো কিন্তু বোলানোর জন্য আমি দিয়েছি। এটা কিন্তু তোমার ধা যুক্ত বরজ সমান কিন্তু ধীবর হবে। ওকে, তারপর দেখুন 18 নম্বর প্রশ্ন, দুস্তর শব্দটির ব্যুৎপত্তি কি? দুস্তর শব্দটির ব্যুৎপত্তি কি? উত্তর হচ্ছে অপশন খ, দুঃ বিসর্গ পূর্বক ত্রিধাতু যুক্ত খল ব্যাকেটে অ। অ্যাকচুয়ালি বিভিন্ন বইতে অই আছে, তো অটা কিসের? সেটা হচ্ছে খল, কারণ খ, চ, খল, ল, ঘং, অল সবই অ, তো বিভিন্ন গবেষণার বইতে অ আছে। অ্যাকচুয়ালি অটা কিসের? খল ধাতু। ঠিক আছে, সরি খল হবে। ঠিক আছে, তাহলে দু বিসর্গ পূর্বক ত্রিধাতু যুক্ত খল ব্যাকেটে অ, এটা হচ্ছে দুস্থ শব্দটির ব্যুৎপত্তি। যারা অপশন খ করেছেন একদম সঠিক অ্যান্সার দিয়েছেন। তারপর দেখুন 19 নম্বর প্রশ্ন, আচার্য শ্রুতিকুমার চট্টোপাধ্যায় এবং রামেশ্বর স চলিত ভাষায় মোট কটি যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনির কথা বলেছেন? যৌগিক স্বরধ্বনির অনেক নাম বোঝায়। ঠিক আছে, এবার কেউ কেউ বলে দ্বিস্বরধ্বনি, অনেক নাম বোঝায়। তো এখানে বলছে আচার্য শ্রুতিকুমার চট্টোপাধ্যায় এবং রামেশ্বর স মোটামুটি কটি দ্বিস্বরধ্বনির কথা বলেছেন। এরকম অনেক লিস্ট আছে আমার কাছে, সেগুলো সবার কাছেই আছে। উত্তর কী হবে? উত্তর হবে অপশন গ, 25টি। উত্তর হবে অপশন গ, 25টি। মনে রাখবেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সুকুমার সেন এরা কিন্তু 2টি মাত্র যৌগিক স্বরধ্বনির কথা বলেছেন। শ্রুতিকুমার চট্টোপাধ্যায় রামেশ্বর স 25টি দ্বিস্বরের কথা বলেছেন। ডক্টর পবিত্র সরকার 18টি দ্বিস্বরের কথা বলেছেন, আর আব্দুল হাই 29টি দ্বিস্বরের কথা বলেছেন। ঠিক আছে, তারপর দেখুন 20 নম্বর প্রশ্ন, ব্যাকরণ থেকে লাস্ট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ফার্সি উপসর্গের উদাহরণ নয়? নয় বলেছে, দেখুন কোনটি ফার্সি উপসর্গের উদাহরণ নয়? দেখুন উত্তর হচ্ছে অপশন খ, খাস। খাস হচ্ছে আরবি উপসর্গ। খোস বা খুস, দর, নিম এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। বলছে ফার্সি উপসর্গের উদাহরণ নয়, তার মানে খাস হবে, কারণ খাসটা হচ্ছে আরবি উপসর্গ। যারা অপশন খ করেছেন তারা 1 নাম্বার পেয়ে গেলেন। তারপর দেখুন প্রাচীন মধ্যযুগ থেকে 8টা প্রশ্ন ছিল। 21 নম্বর, হাতেরে কাঙ্কান মা লৌ দাপন চর্যাপদের এই প্রবাদ বাক্যটির রচয়িতা কি? প্রবাদ বাক্য দিয়েছিলাম 6টা, তো 6টার মধ্যে এটাও আছে একটা।
হাতেরে কাঙ্কান মা লো দাপন। চর্যাপদের এই প্রবাদ বাক্যটি রচয়িতাকে। উত্তর হচ্ছে অপশন খ সৌরপাত। যারা অপশন খ করেছেন একদম সঠিক অ্যান্সার দিয়েছেন। তাহলে দেখুন 22 নম্বর প্রশ্ন। 1323 বঙ্গাব্দে বা 1916 খ্রিস্টাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ সম্পাদনায় প্রকাশিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মুখবন্ধকে রচনা করেন। আমি বারবার বলছি মুখবন্ধ আর ভূমিকা কিন্তু এক নয়। মুখবন্ধ সহজ প্রশ্ন তাই গুলাইনি, অপশন গ হবে রামেশ্বর ত্রিবেদী। অপশন গ যারা করছেন এখন সঠিক অ্যান্সার দিয়েছেন। আর যদি বলতো ভূমিকাকে রচনা করেন তখন কিন্তু হতো বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ। সম্পাদক নিজেই ভূমিকা লিখেছেন, আমার কাছে প্রমাণ আছে, এই বইটা আমার কাছে আছে। ভূমিকা বললে বসন্ত রায় বিদ্যুৎ হতো। নেক্সট এটা যারা ভুল অ্যান্সার নিয়েছে, ঠিক আছে। আর মুখবন্ধ বললে রামেশ্বর ত্রিবেদী হতো, অপশন গ। তারপর দেখুন 23 নম্বর প্রশ্ন। তাতলো সৈকতে বাড়িবিন্দু সম সুতমিত রমণী সমাজে তোহে বিষয়ী মন তাহে সমাপলু অব মজু হব কোন কাজে। এটি কার পদ? এটি হচ্ছে বিদ্যাপতির পদ। তো এটি বিদ্যাপতির কোন পর্যায়ের পদ সেটা বলতে হবে। উত্তর হচ্ছে অপশন খ, এটি বিদ্যাপতির প্রার্থনা পর্যায়ের পদ। যারা অপশন খ করেছেন 1 নম্বর পেয়ে গেলেন। তারপর দেখুন 24 নম্বর প্রশ্ন। চণ্ডীদাসের জীবনীমূলক গ্রন্থ চণ্ডীদাস চরিত কে রচনা করেন? ওকে, চণ্ডীদাস চরিত কে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন গ কৃষ্ণপ্রসাদ সেন। ওকে, অপশন গ কৃষ্ণপ্রসাদ সেন। অনেকে উদয় সেন করেছেন, সেটা কিন্তু ভুল। কারণ চণ্ডীদাস চরিতম সেটা হচ্ছে সংস্কৃত ভাষা রচিত। এই চণ্ডীদাস চরিতম সংস্কৃত ভাষা রচিত, সেটা রচয়িতা হচ্ছে উদয় সেন। আর বাংলা ভাষা রচিত চণ্ডীদাস চরিত, চণ্ডীদাসের জীবনের গ্রন্থ, এটা রচনা করেন কৃষ্ণপ্রসাদ সেন। অপশন গ যারা করেছেন একদম সঠিক অ্যান্সার দিয়েছেন। ওকে, এটা হচ্ছে বঙ্গবাসী কার্যালয় থেকে প্রকাশিত হয়। তাহলে 25 নম্বর প্রশ্ন। 16 শতাব্দীর কবি মুকুন্দ চক্রবর্তীর নিবাস ছিল কোথায়? তাহলে যদি ঘুরে প্রশ্ন আসে যে মুকুন্দ চক্রবর্তী কোন শতাব্দীর কবি ছিলেন, মুকুন্দ চক্রবর্তী হচ্ছে 16 শতাব্দীর কবি ছিলেন। তো তার নিবাস কোথায় ছিল? পূর্ব বর্ধমান জেলার অপশন খ দামুন্না বা দামিন্না গ্রামে। তারপর দেখুন 26 নম্বর প্রশ্ন। সবাই পারবেন এটা। বেদলয়ে ঋষিরসে ব্রহ্ম নিরূপিলা সেই শখে এই গীত ভারত রচিলা। এই পয়ের কাব্যক শ্লোক অনুসারে ভারতচন্দ্রের অদামঙ্গল কাব্যের রচনাকাল কত? ঠিক আছে, যদি বলে এটা কার কোন কাব্যের শ্লোক, এটা হচ্ছে ভারতচন্দ্রের অদামঙ্গল কাব্যের মানে পয়ের কাব্যক শ্লোক। ঠিক আছে, এটা মনে রাখবেন। লাইনটা ইচ্ছা করে দিয়েছি, না দিলেও হতো। উত্তর হচ্ছে অপশন ঘ 1674 শকাব্দ 78 যোগ করুন বা 1752 খ্রিস্টাব্দ। যে অপশন ঘ করেছেন একদম সঠিক অ্যান্সার দিয়েছেন। তাহলে দেখুন 27 নম্বর প্রশ্ন। কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী কাব্য বা কৃত্তিবাসের রামায়ণ কোন ছন্দে লেখা? যদি বলতো মূল রস কি, তাহলে কোন রস, সেটা এমএসসি পরীক্ষায় এসেছিল। আমি বলছি কোন ছন্দে লেখা, উত্তর হচ্ছে এটা ঘ হবে। ঠিক আছে, ভুল করে এটা ক হয়ে গেছে। উত্তর হচ্ছে অপশন ঘ পয়ারো ত্রিপদী ছন্দে লেখা। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন ঘ পয়ারো ত্রিপদী ছন্দে লেখা। 28 নম্বর প্রশ্ন, মধ্যযুগের শেষ প্রশ্ন। সৈয়দ আলাউল তার তোফা 1663 থেকে 69 খ্রিস্টাব্দ নামক নীতিকাব্যটি কার নির্দেশে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ সুলেমান বা শ্রীমন্ত সুলাইমানের নির্দেশে রচনা করেন। তারপরে দেখুন আধুনিক যুগ থেকে 12টা প্রশ্ন আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থটি দুটি গ্রন্থ অর্থাৎ ভগবতীর উত্তরামচরিত ও বাল্মীকি মুনির রামায়ণের উত্তরাকাণ্ড অবলম্বনে লেখেন? এটা কিন্তু পিএসসি পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন গ সীতার বনবাস। তারপর দেখুন 30 নম্বর প্রশ্ন, এটা সবাই পারবেন আশা করি। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ কাব্য 1861 এটি কটি স্বর্গে বিভক্ত? এই কাব্যটি কটি স্বর্গে বিভক্ত? এর শেষ স্বর্গের নাম কি? উত্তর হচ্ছে অপশন খ 9টি স্বর্গে বিভক্ত। শেষ স্বর্গের নাম হচ্ছে সংস্ক্রিয়া। প্রথম স্বর্গের নাম অভিষেক আর শেষ স্বর্গের নাম কি? সংস্ক্রিয়া। এই সংস্ক্রিয়াটা বহুবার কিন্তু পিএসসি পরীক্ষায় এসছে যে এই কাব্যের শেষ স্বর্গের নাম কি? সংস্ক্রিয়া। আর প্রকাশকাল খুব ইম্পর্টেন্ট 1861 খ্রিস্টাব্দ। তাহলে দেখুন 31 প্রশ্ন। আমি কিন্তু চাইলে এটা ঘোরাতে পারতাম, কারণ আমি জানি যে 99% লোক এটা ফলো করেন না। অ্যাকচুয়ালি কিন্তু তার মানে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে দুটো ছদ্মনাম পাওয়া যায়, একটা হচ্ছে কেনচিৎ প্রতিকেনাবি, একটা হচ্ছে কস্যচিৎ প্রতিকস্য। আমি যদি বলতাম যে দীনবন্ধু মিত্র তার নীলদর্পণ নাটকটি কোন ছদ্মনামে ভূমিকা লিখেছেন,
অনেকে কিন্তু কেনচিৎ পথিকে বলতো, কিন্তু উত্তর হতো কস্যচিৎ পথিকস্য। চাইলে ঘোরাতে পারতাম, অন্য সময় হলে ঠিকই ঘোরাতাম, তো পরীক্ষার আগের দিন নেগেটিভ করতে চাই না, তাই ঘোরায়নি। আমি চাই সবাই ফুল নাম্বার পাক, জাস্ট জানানোর জন্য কিন্তু প্রশ্নটা দিয়েছি। আজকে প্রশ্ন শুধু জানানোর জন্য, ঠিক আছে। দেখুন, দীনবন্ধু মিত্র কেনচিৎ পথিকেনাবি ছদ্মনামে তার কোন নাটকটি প্রকাশ করেন? যদি প্রকাশ করেন বলে তখন কিন্তু হবে কেনচিৎ পথিকেনাবি ছদ্মনামে সেটা প্রকাশ করেন, ঠিক আছে। যদি বলে যে অথবা দীনবন্ধু মিত্র কস্যচিৎ পথিকস্য ছদ্মনামে তার কোন নাটকটির ভূমিকা লিখেছেন, যদি বলে ভূমিকা লিখেছেন কোন ছদ্মনামে এই নিরাপদ নাটকটির, উত্তর হতো কস্যচিৎ পথিকস্য। তা দেখতে পাচ্ছেন যে প্রকাশ করেন আলাদা কেনচিৎ পথিকেনাবি, আর ভূমিকা লিখেছেন কস্যচিৎ পথিকস্য, দুটো ছদ্মনাম কিন্তু, হ্যাঁ। তো উত্তর হচ্ছে অপশন ক নীলদর্পণ, 1860 খ্রিস্টাব্দ প্রথম ঢাকাতে অভিনীত হয়, তারপর কলকাতায় অভিনীত হয়। আর ঢাকার পূর্ব রঙ্গভূমিতে প্রথম অভিনীত হয় 1861 খ্রিস্টাব্দে, আর এর প্রকাশ করেছে 1860 খ্রিস্টাব্দ। এটা হচ্ছে দর্পণ নামাঙ্কিত প্রথম নাটক, ঠিক আছে। অপশন ক নীলদর্পণ হবে। তা দেখুন 32 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষকে আধুনিক রঙ্গমঞ্চের জনক অভিধায় অভিহিত কে করেছেন? উত্তর হচ্ছে অপশন গ হরিশচন্দ্র মুখোপাধ্যায়। আমাদের বইতে কিন্তু লেখা ছিল প্রথম সংস্করণে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক। হ্যাঁ, তো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক নাম কি? হরিশচন্দ্র মুখোপাধ্যায়, যেটা আমরা পরবর্তীকালে বইতে আপডেট করে দিয়েছি, ঠিক আছে। তো এটা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় গিরিশচন্দ্র ঘোষকে আধুনিক রঙ্গমঞ্চের জনক কবিতায় অভিহিত করেছেন। যদি ঘুরে প্রশ্ন আসছে যে আধুনিক রঙ্গমঞ্চের জনক কাকে বলা হয়, উত্তর হচ্ছে গিরিশচন্দ্র ঘোষকে বলা হয়, ঠিক আছে। যারা অপশন গ করেছেন 1 নম্বর পেয়ে গেলেন। তাহলে যেমন 33 নম্বর প্রশ্ন, যেটা 2016 সালে এসেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের 300 অঙ্গী 1940 গল্পগ্রন্থের অন্তর্গত তৃতীয় বা শেষ গল্প কোনটি? সেটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ ল্যাবরেটরি, সেটি শারদীয় আনন্দের পত্রিকায় প্রকাশিত হয়। অপশন গ যারা করছেন একদম সঠিক নাম্বার পেয়ে গেলেন। এবার রবিবার প্রথম গল্প এই গল্পগ্রন্থে, সেটা শারদীয় আনন্দের পত্রিকায় প্রকাশিত হয়। 2 নম্বর গল্প শেষ কথা, যেটি শনিবার চিঠি পত্রিকায় প্রকাশিত হয়। আর 3 নম্বর গল্প বা শেষ গল্প হচ্ছে ল্যাবরেটরি, যেটা শারদীয় আনন্দের পত্রিকায় প্রকাশিত হয়, ঠিক আছে। আমি বললাম না যে প্রশ্নগুলো জানানোর জন্য করেছি, যাতে এক জায়গাতে সমস্ত কিছু পেয়ে গেলেন। তারপর দেখুন 34 নম্বর প্রশ্ন, যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থে জড়ত্ব নস্যাৎ করে গতিবাদের জয় ঘোষণা করা হয়েছে? অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের গতিচেতনা বিষয়ক কাব্যগ্রন্থ কোনটি? যাই বলুক, গতিবাদ থাকলেই, গতিচেতনা বিষয়ক থাকলেই একটাই উত্তর হবে অপশন ক গোলাকা কাব্যগ্রন্থ। তারপর দেখুন 35 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন খ বীরবলের হালখাতা। যে অপশন খ বীরবলের হালখাতা করেছেন 1 নাম্বার পেয়ে গেলেন। তারপর দেখুন 36 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশিত হওয়া মাত্রই ব্রিটিশ সরকার এই উপন্যাসটিকে নিষিদ্ধ ঘোষণা করেন? উত্তর হচ্ছে অপশন গ তার রাজনৈতিক উপন্যাস পথের দাবি। যারা অপশন গ করেছেন 1 নাম্বার পেয়ে গেলেন। তারপর দেখুন 37 নম্বর প্রশ্ন, চেরাপুঞ্জির থেকে একখানি মেঘ ধার দিতে পারি গভীর সাহারার বুকে, এই পঙ্ক্তিদ্বয়ের রচয়িতা কে? উত্তর হচ্ছে অপশন খ যতীন্দ্রনাথ সেনগুপ্ত। পাশে তথ্য দিয়ে দিয়েছি, তথ্য দেখলেই আপনারা বুঝতে পেরে যাচ্ছেন, তবুও আমি দিয়েছি জানানোর জন্য, ঠিক আছে। তো এটা অপশন খ যারা করেছেন এখন সঠিক অ্যান্সার দিয়েছেন। এটি তার ঘুমের ঘোরে প্রথম ঝোঁক কবিতার অন্তর্গত, ঠিক আছে। এবং 3টার মতো ঝোঁক আছে, তো ঘুমের ঘোরে প্রথম ঝোঁক কবিতার অন্তর্গত। যদি বলে এটা তার কোন কাব্যের অন্তর্গত, এটা জানায়নি, এটা জানাতে অনেকেই পুড়ে যেত। এটা হচ্ছে মরীচিকা, আমাদের বইতে নেই, লিখে দিন। লাইনগুলো আছে, কবিতা আছে, কিন্তু কাব্যগ্রন্থের নাম নেই, লিখে দিন। এটা আমি কাব্যের নাম জানতে চাইতাম, কিন্তু কঠিন প্রশ্ন হয়ে যাবে, তাই জানতে চাইনি। ব্যাগে দিতে পারতাম, ব্যাগে দিলে আবার নাম্বার পেয়ে যাবেন ফুল, ঠিক আছে। ভাই কবিতার নাম জানিয়ে দিয়েছি, ঘুমের ঘোরে প্রথম ঝোঁক কবিতার অন্তর্গত, 3টার মতো ঝোঁক আছে। তো এটা তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? যতীন্দ্রনাথ সেনগুপ্তের এই কবিতাটি তার মরীচিকা কাব্যগ্রন্থের অন্তর্গত, যদি প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, ওকে। তারপর দেখুন 38 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে হারু ঘোষ, শশী, কুসুম, পরাণ, সেনদিদি প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায়? পরীক্ষায় হয়তো একটা কি দুটো চরিত্র আসবে, আমি এখানে 5টা দিয়েছি জানানোর জন্য। উত্তর হচ্ছে অপশন গ পুত্রনাচের রীতিকথা, ঠিক আছে। এটা হচ্ছে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। যারা অপশন গ করেছেন একদম সঠিক অ্যান্সার দিয়েছেন। আর মনে রাখবেন পদ্মাবতীর মাঝি এই উপন্যাসটি কিন্তু, এই চরিত্র খুব ইম্পর্টেন্ট, এই উপন্যাসটি হচ্ছে পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়।
দুটো উপন্যাসের প্রকাশকাল হচ্ছে 1936 খ্রিস্টাব্দ বা 1343 বঙ্গাব্দ। কুবের মালা কপিলা বিখ্যাত চরিত্র পদ্মাবতীর মাঝিতে, ঠিক আছে। আর শশী কুসুম এগুলো হচ্ছে পুতুনাচার রীতিকথা উপন্যাসের বিখ্যাত চরিত্র। তাহলে দেখুন 49 নম্বর প্রশ্ন, বুদ্ধদেব বসুর প্রথম উল্লেখযোগ্য ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? তার প্রথম উল্লেখযোগ্য শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম হচ্ছে বন্দির বন্দনা অন্যান্য কবিতা। এই বন্দির বন্দনা অন্যান্য কবিতা সংক্ষেপে বলে বন্দির বন্দনা, এর প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন খ 1930 খ্রিস্টাব্দ বা 1337 বঙ্গাব্দ। তারপর দেখুন 40 নম্বর প্রশ্ন, 1991 খ্রিস্টাব্দে কোন কাব্যগ্রন্থের জন্য সুভাষ মুখোপাধ্যায় ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কারের নাম কি? জ্ঞানপীঠ পুরস্কার। পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কারের নাম কি? রবীন্দ্র পুরস্কার। আর ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কি? সাহিত্য অকাদেমি পুরস্কার। বিশ্ব সাহিত্যের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কি? নোবেল পুরস্কার। 1991 খ্রিস্টাব্দে কে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? সুভাষ মুখোপাধ্যায়। কোন কাব্যগ্রন্থের জন্য? উত্তর হচ্ছে অপশন ক পদাতিক কাব্যগ্রন্থের জন্য। পদাতিকের প্রকাশকাল হচ্ছে 1940 খ্রিস্টাব্দ বা 1346 বঙ্গাব্দ। 1940 খ্রিস্টাব্দের 51 বছর পর সবচেয়ে দেরি করে 1991 খ্রিস্টাব্দে তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। তারপর দেখুন শেষ আধুনিক যুগ। এবার টেক্সট থেকে আছে 14টা। প্রভু অনুগৃহীত হলাম, ধীবরের অনুগৃহীত হওয়ার কারণ কি? এখানে তার বোঝার কিছু নেই, উত্তর বলে দিই সঙ্গে সঙ্গে। উত্তর হচ্ছে অপশন ঘ, রাজা খুশি হয়ে মুক্তির পাশাপাশি আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ তাকে পাঠিয়েছেন, ঠিক আছে। যারা অপশন ঘ করেছেন একদম সঠিক অ্যান্সার দিয়েছেন। তাহলে দেখুন 42 নম্বর প্রশ্ন, ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল, প্রতিবেশীটি কে? উত্তর হচ্ছে অপশন খ মোহাম্মদ শাহ। যারা অপশন খ মোহাম্মদ শাহ করেছেন একদম সঠিক অ্যান্সার দিয়েছেন। তাহলে দেখুন 43 নম্বর প্রশ্ন, নব নব সৃষ্টি প্রবন্ধে লেখক কোন ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন? অথবা এই প্রবন্ধে কোন ভাষাকে স্বয়ং সম্পূর্ণ বলতে লেখক আপত্তি প্রকাশ করেননি? দুটোই কিন্তু উত্তর একই। উত্তর হচ্ছে অপশন গ সংস্কৃত ভাষাকে। যারা অপশন গ করেছেন 1 নাম্বার পেয়ে গেলেন। তারপর দেখুন 44 নম্বর প্রশ্ন, যে আমরা কবিতাটি রচয়িতাকে? সত্যেন্দ্র দত্ত। সত্যেন্দ্র দত্তের আমরা কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? একটা কিন্তু উৎস আসতে পারে। উত্তর হচ্ছে অপশন গ কুহকেকা। সালগত 1912 খ্রিস্টাব্দ বা 1319 বঙ্গাব্দ। যারা অপশন গ করেছেন একদম সঠিক অ্যান্সার দিয়েছেন। তারপর দেখুন 35 নম্বর প্রশ্ন, সাহিত্য সম্পাদ থেকে, নদীর নিবিড়তম উল্লাসের মৃত্যুর পাহাড়। এখানে মৃত্যুর পাহাড় বলতে কবি কি বুঝিয়েছেন? বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নবম শ্রেণীর সাহিত্য সম্পাদ ইলিশ কবিতা। উত্তর হচ্ছে অপশন ক পাহাড় বলতে অপশন ক রাশি রাশি ইলিশের সবকে বুঝিয়েছেন। তারপর দেখুন 46 নম্বর প্রশ্ন, দুটো প্রশ্ন কিন্তু প্রফেসর শঙ্কু থেকে, এটা ভূমিজাত জারি থেকে। মঙ্গল গ্রহের অদ্ভুত জন্তুটির বিরুদ্ধে কে রুখে দাঁড়িয়েছিল? উত্তর হচ্ছে অপশন খ এই অপশন ঘ বিদুশেখর। মঙ্গল গ্রহের অদ্ভুত জন্তুটির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল অপশন ঘ বিদুশেখর। যারা অপশন ঘ করেছেন 1 নাম্বার পেয়ে গেলেন। তাহলে দেখুন 47 নম্বর প্রশ্ন, করবাস থেকে এটা, নভেম্বর মাসে চিলির রাজধানী সান্তিয়াগোতে অনুষ্ঠিত পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স বা সম্মেলনের চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ সিনিয়র কোভারোভিয়াস। চেয়ারম্যান ছিলেন সিনিয়র কোভারোভিয়াস। আর যদি বলে এটা হচ্ছে তোমার কোথায় অনুষ্ঠিত হয়েছিল, দেওয়া আছে চিলি রাজধানী সান্তিয়াগোতে অনুষ্ঠিত হয়েছিল। এটাও প্রশ্ন পরীক্ষা আসতে পারে। আর যদি বলে প্রভাসঙ্গুর পক্ষী বিজ্ঞানী বন্ধুর নাম কি, তাহলে ইউফ্রাস গ্রেনফেল। দেখুন প্রশ্নই আছে। তারপর দেখুন 48 প্রশ্ন, উমাচরণ মাস্টারের লেখা বইটির নাম কি? এই বইটিকে তিনি কি বলতেন বা কোন শ্রেণীর রচনা এটা? উত্তর হচ্ছে অপশন ক আক্কেল গুরুম। এই বইটিকে তিনি প্রহসন বলতেন। যারা অপশন ক করেছেন একদম সঠিক অ্যান্সার দিয়েছেন। তারপর দেখুন 49 নম্বর প্রশ্ন, আফ্রিকাকে ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে বাঁধা হয়েছিল কোথায়? উত্তর হচ্ছে অপশন ঘ বনস্পতির নিবিড় পাহাড়ায়। যারা অপশন ঘ করেছেন 1 নাম্বার পেয়ে গেলেন। তারপর দেখুন 50 নম্বর প্রশ্ন, বিশাল ইম্পর্টেন্ট, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু? এখানে তার বলতে কার কথা বলা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কথা বলা হয়েছে। অপশন ক করেছেন একদম সঠিক অ্যান্সার দিয়েছেন। তারপর দেখুন 51 নম্বর প্রশ্ন,
সাজ ভেসে গেছে গল্পে বইয়ালি কে করতেন, অথবা সাজ ভেসে গেছে গল্পে বইয়াল কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, বাহাসতুল্লাহ। অপশন খ যারা করছেন একদম সঠিক অ্যান্সার দিয়েছেন। আর যদি বলতো যে চন্দ্র সদাগর কে সাজ দেন, তখন কিন্তু মৈলবাস হতো। ঠিক আছে, বইয়ালি কে করতেন বা বইয়াল কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, বাহাসতুল্লাহটা মনে রাখবেন। যারা খ করেছেন 1 নম্বর পেয়ে গেলেন। তাহলে দেখুন 12 নম্বর প্রশ্ন, যে লক্ষ্য বিন্দিতে ভঙ্গ দিল রাজগণ, সেই লক্ষ্যটি হলো? 7 নম্বর থেকে প্রশ্ন এটা। উত্তর হচ্ছে অপশন ঘ, ঊর্ধ্বস্থিত মৎস্যের চক্ষুতে স্থলনিক্ষেপ। ওকে, তো 19 থেকে তো একটা প্লাস একটা, দুটো তিনটে মোট থাকতে পারে, মানে আমি দুটো করে দিয়েছি 7 নম্বর, হয়তো 2 থেকে 3টে থাকতে পারে, মানে দুটো থাকবে ধরে নিতে পারো। ঠিক আছে, অনেক সময় নাও থাকতে পারে, দুটো কম বেশি ধরে রাখতে পারো যে থাকতে পারে 7 নম্বর থেকে, একটা 9 থেকে একটা 10ম শ্রেণী থেকে। ঠিক আছে, তারপর দেখুন 15 থেকে দুটো। 53 নম্বর প্রশ্ন, কোন পাঠ্যাংশে বালিগঞ্জ ক্লাবের কোচ কে ছিলেন? অথবা কোন পাঠ্যাংশে বালিগঞ্জ ক্লাবের সাঁতারের ট্রেনারের নাম কি ছিল? উত্তর একই, উত্তর হচ্ছে অপশন ক, প্রণবেন্দু বিশ্বাস। তাহলে দেখুন 54 নম্বর প্রশ্ন, মাদ্রাজের ন্যাশনাল সাঁতার চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার সময় পর্যন্ত সাঁতারে ইন্ডিয়া রেকর্ড কার দখলে ছিল? উত্তর হচ্ছে অপশন ঘ, মহারাষ্ট্রের প্রতিযোগী রমা যোশী দখলে ছিল। এবার দেখুন যে বাংলার প্রতিযোগী হিয়া মিত্র, পাঞ্জাবের প্রতিযোগী মঞ্জিত কাউর, গুজরাটের প্রতিযোগী আমি প্যাটেল। হিয়া মিত্র বাংলার প্রতিযোগী সবাই জানেন, যদি পরীক্ষা প্রশ্ন আসে মঞ্জিত কাউর কোথায় প্রতিযোগী ছিলেন? পাঞ্জাবের। আমি পটেল কোথায় প্রতিযোগী ছিলেন? গুজরাটের। রমা যোশী কোথায় প্রতিযোগী ছিলেন? মহারাষ্ট্রের। আমি ইচ্ছা করে এগুলো অপশন দিয়ে রেখেছি যাতে কিন্তু আপনারা জানেন পরীক্ষার আগে। পরীক্ষার বড় কথা নয়, জানাটা জরুরি। ঠিক আছে, তথ্য দেখুন, এই তথ্যটা কিন্তু পরীক্ষা আসতে পারে। এই চ্যাম্পিয়নশিপে 200 মিটার ব্রেস্ট স্ট্রোক 3 মিনিট 32 সেকেন্ডে শেষ করে হিয়া মিত্র বাংলাকে প্রথম সোনা জিতিয়েছিল। এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে, পাশে দিয়েছি তথ্য। তাহলে মাদ্রাজের ন্যাশনাল সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলাকে কে সোনা জিতিয়েছিল? হিয়া মিত্র। কত সেকেন্ডে? 3 মিনিট 32 সেকেন্ডে, 200 মিটার ব্রেস্ট স্ট্রোকে কিন্তু। ঠিক আছে, এটা মনে রাখবেন, এগুলো কিন্তু জরুরি। তারপর দেখুন 55 নম্বর প্রশ্ন, এটা পরীক্ষা এসেছিল। চারু দত্ত যে ছিল কেন্দ্রীয় চরিত্র বা নায়ক, রোশন চারু দত্তের পুত্র ছিল। বসন্ত সেনা মদনিকা যে বসন্ত সেনা দাসী ছিল। প্রমুখ চরিত্রগুলি উল্লেখ কার কোন নাটকে পাওয়া যায়? তথ্য দেখুন, এই নাটকটি মোট 10টি অঙ্কে বিন্যস্ত। পাশে তথ্যটা দিয়েছি, তথ্যটা খুব ইম্পর্টেন্ট বলে দিয়েছি যে এই নাটকটি মোট কটি অঙ্কে বিন্যস্ত? 10টি অঙ্কে বিন্যস্ত। উত্তর হচ্ছে অপশন ঘ, রাজা শূদ্রকের মিচ্ছঘটিকম। যারা অপশন ঘ করেছেন তারা কিন্তু 1 নাম্বার পেয়ে গেলেন। রাজা শূদ্রকে মিচ্ছঘটিকম নাটকটি মোট 10টি অঙ্কে বিন্যস্ত। আর চারু দত্ত, রোহসন, বস্তুসেনা, মদনিকা চরিত্রটি উল্লেখ আছে। চারু দত্ত হচ্ছে নায়ক, এটা মনে রাখবেন যে এই নাটকের নায়কের নাম কি বা কে চরিত্রের নাম কি? চারু দত্ত হবে। ঠিক আছে, চারু দত্তের পুত্র হচ্ছে রোহসন। তাহলে দেখুন 56 প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1946 সালের হিন্দু মুসলমানদের সাম্প্রদায়িক দাঙ্গা ও 47 সালের পার্থিব স্বাধীনতা ও দেশভাগের যন্ত্রণা, হৃদয় নিংড়ানো কান্না, উদ্বাস্তু সমস্যা, পাঞ্জাবের নারী সমাজের দুঃখ দুরবস্থা অমৃতা প্রীতম তার কোন উপন্যাসে সুন্দরভাবে তুলে ধরেছেন? উত্তর হচ্ছে অপশন ক, পিঞ্জর। প্রকাশকাল কত? পিঞ্জর বইয়ের প্রকাশকাল হচ্ছে 1950 খ্রিস্টাব্দ। ঠিক আছে, এটা মনে রাখবেন, যদিও ওনার সঙ্গে প্রকাশকাল আসে না। তাহলে দেখুন 57 নম্বর প্রশ্ন, উইলিয়াম শেক্সপিয়রের রোমিও অ্যান্ড জুলিয়েট 95 রচনাকাল নামক ট্র্যাজেডি নাটকের প্রথম বাংলা ভাষায় কে অনুবাদ করেন চারমুখ চিত্তরা নামে? চারমুখ চিত্তরার প্রকাশকাল কত? 1864 খ্রিস্টাব্দ। তো রোমিও জুলিয়েট নামক কি নাটক? ট্র্যাজেডি নাটক। এর প্রথম বাংলা ভাষায় কে অনুবাদ করেন? চারমুখ চিত্তরা 1864 নামে। উত্তর হচ্ছে অপশন ক, হরচন্দ্র ঘোষ। যে অপশন ক করেছেন তারা 1 নাম্বার পেয়ে গেলেন, হরচন্দ্র ঘোষ। তাহলে দেখুন 58 নম্বর প্রশ্ন, এটা তোমাকে জানতে পারেন বা অনেকে নাও জানেন, অসুবিধা নেই। এবং একটা প্রশ্ন কিন্তু এসেছিল একবার এমএসসি পরীক্ষায়, সেটা টি.এস. এলিয়টের কাব্যনাট্য রচনার প্রয়াস ছিল, এটা অন্য প্রশ্ন। কোন নাট্য রচনার মধ্য দিয়ে আন্তন চেকবের নাট্যাঙ্গ যাত্রা শুরু হয়? অথবা 1878 থেকে 81 খ্রিস্টাব্দে খেলার ছলে লেখা চেকবের কোন নাট্য প্রয়াসটি মলি থিয়েটারের জন্য প্রস্তুত হলেও তা মঞ্চস্থ হয়নি? সাল হচ্ছে 1878 থেকে 81 খ্রিস্টাব্দ। খেলার ছলে লেখা মলি থিয়েটারের জন্য প্রস্তুত হলেও সেটা কিন্তু তোমার মঞ্চস্থ হয়নি। উত্তর হচ্ছে অপশন ক,
প্লাটানভ, যারা অপশন ক করেছে প্লাটানভ একদম সঠিক অ্যান্সার দিয়েছেন। ওকে, আর হচ্ছে রাজপথে প্রথম নাকি নাটক লেখার চেষ্টা, এটা তো এমনি নাট্য প্রয়াস বলছে, আবার অনেকে বলে রাজপথে প্রথম নাকি নাটক লেখার প্রয়াস, সেটা একটু ডিফারেন্স আছে, ঠিক আছে, সেটা পরে বলছি। আর যদি বলে আন্তর্চেকভ কোন গ্রন্থের জন্য পুস্কিন পুরস্কার পেয়েছেন, আমি এটা দিতে পারতাম কিন্তু স্কোপ ছিল না, খুব ইম্পর্টেন্ট। যদি বলে আন্তর্চেকভ কোন গ্রন্থের জন্য পুস্কিন পুরস্কার পেয়েছেন, তাহলে অ্যাট ডাস্ক DASK, এই অ্যাট ডাস্ক তোমার গল্প সংকলন গ্রন্থের জন্য কিন্তু আন্তর্জেকভ পুস্কিন পুরস্কার পেয়েছে, এটা মনে রাখবেন। অ্যাট ডাস্ক গল্প সংকলন গ্রন্থের জন্য কিন্তু তিনি পুস্কিন পুরস্কার পেয়েছেন, এটা কিন্তু মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাও দেখুন একটা তথ্য দেখুন যে দ্য সোয়ান সং, এটি একটি গল্পের নাট্যরূপ, ঠিক আছে, এগুলো মনে রাখবেন, সব আন্তর্জেকভে লেখা, আইভানবো সব আন্তর্জেকভে লেখা। তাও দেখুন 59 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পাবলো নেরুদা কোন দেশের কবি ছিলেন, অথবা পাবলো নেরুদা 1904 খ্রিস্টাব্দের 12 জুলাই দক্ষিণ আমেরিকার কোন দেশের মাউলে অঞ্চলের পাড়াল নামক স্থানে জন্মগ্রহণ করেন। দক্ষিণ আমেরিকা বললে এই দেশগুলো হয় না, কিন্তু আমি অ্যাকচুয়ালি কেন্দ্র করে দিয়েছি পাবলো নেরুদা কোন দেশের কবি ছিলেন। উত্তর হচ্ছে অপশন ঘ, চিলির কবি ছিলেন, ঠিক আছে। তবে একটা কথা মনে রাখবেন, চিলি তো সবাই পারবে, যে পাবলো নেরুদা কোন দেশের কবি ছিলেন বললেও কিন্তু চিলি হবে, পাবলো নেরুদা কোন দেশের রাষ্ট্রদূত ছিলেন সেটা কিন্তু চিলি হবে। আমাদের বইতে ভুল করে ফ্রান্স হয়ে গেছে, অনুরাগ সংঘ বইতে, ওটা কিন্তু চিলি হবে। হ্যাঁ, কোন দেশের কবি কোন দেশের রাষ্ট্রদূত দুটোই কিন্তু অ্যান্সার হবে অপশন গ, চিলি। তাহলে দেখুন 60 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সবাই জন্য শুভকামনা। হ্যাঁ, চাইলে জ্ঞান দিয়ে শেষ করে দিতে পারতাম, কিন্তু জ্ঞান দিইনি, আগে সবাই চাকরি পাক তারপর কথা, ঠিক আছে। কালকে আমি ইউটিউবে রাত্রিবেলা আপলোড করে দেবো, আর কালকে 7টার সময় আমি 3টা ভিডিও দেবো, বন্ধুদের সঙ্গে নতুন ভিডিও দেবো না, পুরো ভিডিও দেবো। এখান থেকে 9, 10-এ একটা বাদে বা 11, 12 একটাতে সব কমন এসেছিলো, মাত্র 150টা প্রশ্ন সব কমন এসেছিলো, ঠিক আছে, পুরো বাছাই করা প্রশ্ন। বাকি নতুন পড়তে গেলে অনেকে নেগেটিভ হবেন, তাই নতুন দেবো না, পুরোনোগুলোই দেবো, বা যদি আপডেট না করো ওর মধ্যেই কমেন্ট চলে আসবে, ঠিক আছে। তো সেটা 7টার সময় আমি ফেসবুকে বা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ওইগুলো ভিডিও দেবেন, যে যেখানেই থাকুন সবাই তাড়াতাড়ি পরীক্ষাতে যান, 10 থেকে 11টার মধ্যে পৌঁছে যান। হ্যাঁ, আমি কিন্তু আপলোড করে দেবো, সবাই দেখে নেবেন। ওকে, তাহলে কিন্তু 3-4টা মানে দেখলে কিন্তু মোটামুটি কমেন্ট চলে আসবে। ওকে, তুমি ভিডিও আপলোড করবো না এখন, সময় নষ্ট করে লাভ নেই, সবাই তাড়াতাড়ি পরীক্ষা হলে যান, ঠিক আছে। সবাই মোটামুটি একটা অ্যাডমিট কার্ড, হ্যাঁ, 2 থেকে 3টা পেন, ট্রান্সপারেন্ট পেন, আর হচ্ছে এক জায়গায় 2টো অ্যাডমিট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, একটা রাখলেও হবে। তো ছবি 2 কপি, 1 কপি রাখলেও হবে, 2 কপি রাখলেও হবে, যত করে বেশি নিয়ে যান 1 কপি করে। আর আপনার যে কোনো একটা ডকুমেন্টস অরিজিনাল, মানে আধার কার্ড নিয়ে যাবেন কেউ, বা ভোটার কার্ড নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। লাস্ট প্রশ্ন দেখুন, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কালকে আমি পরীক্ষা প্রশ্নপত্র ইউটিউবে আপলোড করে দেবো, ঠিক আছে। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রোথ প্রবাদটির সঠিক বঙ্গানুবাদ কোনটি? টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রোথ, এই প্রবাদটির সঠিক বঙ্গানুবাদ হলো অপশন ক, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। তো এটা একটা আসতে পারে বা নাও আসতে পারে, হ্যাঁ, মানে বঙ্গানুবাদটা। তো প্রবাদটির সঠিক বঙ্গানুবাদ হলো অপশন ক, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। সবাই অ্যান্সার করে মিলিয়ে নেবেন, কে কত নাম্বার পেলেন, হ্যাঁ, এগুলো জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।